দর্শক, আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা আবারও আপনাদের সাথে হাজির হয়েছি আমাদের নতুন একজন উইনার নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিআই দ্য ডেইলি স্টার স্টেলার রোম্যান্স সিজন 2-তে। আপনাদের জ্ঞাতার্থে বলছি, বিটিআই দ্য ডেইলি স্টার সিজন 2 টেলিভিশন পার্টনার কিন্তু দীপ্ত টেলিভিশন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন খুবই সাধারণ একজন মানুষ, যিনি নিজেকে সাধারণ রাখতে পছন্দ করেন, সাধারণভাবে বলতে পছন্দ করেন, কিন্তু কাজটা করেন অনেক অসাধারণ। একজন লেডি হিসেবে উনি চ্যালেঞ্জকে অনেক শক্তভাবে মোকাবেলা করেছেন এবং এই চ্যালেঞ্জকে জয় করেছেন। আমরা আর কথা না বলি, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিজন 2-এর স্টেলার ওমেন উইনার ফ্রম দ্য ক্যাটেগরি অফ ইঞ্জিনিয়ারিং। আমাদের সাথে আছেন নুসরাত নূর মাইশা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি। নুসরাত নূর মাইশা, জি নামের মতো আপনি মানুষটাও মনে হচ্ছে শান্তশিষ্ট, একটুখানি চুপচাপ, কিন্তু এই যে একটা সম্পূর্ণ মানে গতানুগতিকতার বাইরে একজন লেডি হিসেবে একজন ইঞ্জিনিয়ার, জি মানে সাধারণত আমাদের সমাজে এটা এখন পর্যন্ত সেইভাবে মেনে মনে হয় নেয় না। জি জি এই যে ইঞ্জিনিয়ার হতে গিয়ে চ্যালেঞ্জগুলো কি কি ছিল আপু? আসলে আমি বলবো যে আমাদের সমাজে এখন পর্যন্ত একজন মেয়ে যে ইঞ্জিনিয়ার হতে পারে, বিশেষ করে স্ট্রাকচারাল ডিজাইনার হতে পারে, এইটা আমার মনে হয় না যে এখন পর্যন্ত কোনো মানে সমাজে, আমাদের সমাজে অ্যাকসেপ্ট করতে পারে। মানে এইটাই আমি আসলে ছোটোবেলা থেকে আমার তো ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিলই, সেটাকে আমি দেখেছি যে পরবর্তী সময়ে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে মানে গড়ে উঠছে এবং এটা এখনও আছে। আর সেইটার প্রেক্ষাপটে আমি ভেবেছি যে আমি একটা বড় হয়ে আমি স্ট্রাকচারাল ডিজাইনার হব এবং সেটাকেই আমি বেছে নিয়েছি আমার জীবন যুদ্ধ হিসেবে। তো এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হব, এটা তো আসলে অনেক পরের বিষয়, রাইট? শুরু থেকে একদম ছোটবেলায় আমরা যখন মানে স্কুল শুরু করি তখন একটা স্বপ্ন থাকে না, বাবা মা, আমাদের বাবা মারা যেটা হচ্ছে ব্রাউন প্যারেন্টস বলি আমরা, এরা তো খুব মানে খুব সূক্ষ্মভাবে আমাদের মনের মধ্যে স্বপ্নটা ঢুকাই দেন, আসলে ওনাদের স্বপ্নটাই আমাদের মাধ্যমে বাস্তবায়ন। এক্স্যাক্টলি। তো এই বাবা মা কি হতে চেয়েছে, মানে আপনি কি হতে চেয়েছিলেন বাবা মার ইচ্ছা অনুযায়ী? আসলে কি আমার বাবা বলেন বা আমার বাবার দিকের আমার যারা কাজিনরা আছে তারা বেশিরভাগই হচ্ছে ইঞ্জিনিয়ার। তো আমাদের একটা হচ্ছে ফ্যামিলিটা হচ্ছে ইঞ্জিনিয়ার ফ্যামিলি, বা সেজন্য আর কি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। বাট মা বাবার কিন্তু ইচ্ছা কখনোই ছিল না যে মেয়েটা ইঞ্জিনিয়ার হবে, তাদের ইচ্ছা ছিল আমি ডক্টর হব। বাট আমি কিন্তু এটা মানে আমি কিন্তু চাইতাম ছোটোবেলা থেকে, যেহেতু আমি বাবাকে দেখেছি যে বাবা ইঞ্জিনিয়ার, সেই হিসাবে আমিও নিজে মনের থেকে ছোটোবেলা থেকে আমি বুঝি বা না বুঝি হোয়াট ইজ ডক্টর, বুঝতাম যে ডক্টর তো ছুরি কাচি চালাবে, বাট ইঞ্জিনিয়ার হিসেবে আমি অলওয়েজ আমি চাইতাম যে আমি বাবার মতো একজন ইঞ্জিনিয়ার হব। বাট মা বাবা চাইতেন যে আমি যেন ডক্টর হই। ওকে, তো আপনি তো বাবা মার একমাত্র মেয়ে, তো এই যে মানে বাবা মার চাওয়াটা, একান্ত চাওয়াটা, ফ্যামিলিতে সবাই ইঞ্জিনিয়ার, স্বাভাবিকভাবে একজন ডক্টর হলে বেশ ভালোই হয়। বাবা মাও খুব ভালোভাবে চেয়েছেন যে আপনি ডক্টর হন। তো এই যে চাওয়াটাকে মানে ওভারকাম করা খুব সহজ তো ছিল না নিশ্চয়ই। কিভাবে কনভিন্স করলেন বাবা মাকে বা ফ্যামিলির অন্য সবাইকে? আচ্ছা, এটার প্রেক্ষাপটে বলতে গেলে আমি বলতে চাই যে যখনই আমার তো যেহেতু বলেছি যে ছোটোবেলা থেকে আমি বাবাকে দেখে নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং পেশাটাকে আমি মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। তো ছোটোবেলায় আমি যখন বাবার সাথে বা হোক বা প্যারেন্টসের সাথে কোনো মানে আইবিতে হোক বা কোথাও ওয়ার্কশপে হোক আমি যেতাম। বাবা যেহেতু টিএনটি বোর্ডের মেম্বার ছিলেন, সেই হিসেবে আমার যাওয়া হতো বিভিন্ন প্রোগ্রামে। আমি দেখতাম যে লেডি ইঞ্জিনিয়ার খুবই কম। ওকে, তো সেই হিসেবে আমার কিন্তু মনের মধ্যে থেকে তখন থেকে একটা ইয়ে ছিল যে না আমি ইঞ্জিনিয়ার হব, মানে সমাজে ইঞ্জিনিয়ার কম, কিন্তু বাবা মা তো চেত যে ডক্টর। তো সেই হিসেবে কনভিন্স করলেন কিভাবে? হ্যাঁ, কনভিন্সটা আসলে এটা একটু পরে এসছে, যখন আমার অ্যাডমিশনের সময়টা হলো, যে এইচএসসির পরে আমি তো হলিক্রস কলেজ থেকে এইচএসসি দিয়েছি। তো তারপর যখন অ্যাডমিশনের সময়টা এলো তখন মা বাবা বললেন যে ওকে ফাইন, তুমি তাহলে ডক্টর হিসেবে তুমি ইয়া করতে চাও, তো তুমি তাহলে ডক্টর ইয়েতে পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও। বাট আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিলাম, বাট আমি এটা পড়বো না। আচ্ছা, তো দেন আর কি আমার হচ্ছে বাবা মাকে বললাম, খুলে বললাম যে দেখো একজন ইচ্ছার বিরুদ্ধে যদি আমি পড়ি, আমি এই জিনিসটাকে আমি মানে আমার কাছে মনে হয় কি যে যেটা আমি পড়বো সেটা আমি যদি এনজয় না করতে পারি, আমি সেই বিষয়ে ধারণাটা আমি কীভাবে নিজের মধ্যে আনতে পারবো? আমার তো ছুরি কাছে দেখলেই ভয় করছে, তো আমি কীভাবে আমি নিতে পারবো? আমি একটা ডক্টর হব,
আমি সমাজকে সেবা দিতে পারবো কীভাবে। আমার কিন্তু আগে থেকে মনের মধ্যে ছিল যে না, আমি একটা যেটাই হই না কেন, মানে ইঞ্জিনিয়ার যেহেতু হতে চাচ্ছি, আমি জানি সমাজ হোক, বাংলাদেশ হোক, মানে একটা দেশের বাইরে হোক, আমি যদি রিপ্রেজেন্ট করতে পারি আমার দেশকে, আমি যদি সেবাই করতে না পারি এবং যে জিনিসটা, যে সাবজেক্ট আমি পড়বো, আমি যদি সেটা আনন্দই না পাই, আমি কিভাবে মানে একটা ভালো আগাবো কিভাবে আগাবো, যেই প্রফেশনে যাই সেটাতে আমি কিভাবে সফল হব না। সেজন্য আর কি এই জিনিসটা আমি বিষয়টা খুলে বললাম মা বাবাকে। দেন আর কি বলছে ওকে ফাইন, যেহেতু আমি একমাত্র মেয়ে, তো সেই হিসেবে তারাও মানে মেনে নিয়েছে যে ওকে ফাইন, তাহলে তুমি পড়ো। কিন্তু তখন আমার বেসিক্যালি প্রথমে আমার মানে ইচ্ছা ছিল, আমি বুঝতাম না, বাট তবু আমার ইচ্ছে ছিল যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে চাই। বাট তখন আমার বাবা বললেন যে না, তুমি ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ঠিক আছে তুমি হও, বাট আমার কাছে মানে বাবা বললেন, তার দিক নির্দেশনা দিলেন যে তার মতে মনে হয় যে সিভিল ইঞ্জিনিয়ার হওয়াটা মানে একটু ভালো। কেন ভালো? কারণ হচ্ছে ভালো হবে, কারণ হচ্ছে বাবার মতে, বা আমাদের দেখেন বিল্ডিং হোক, ব্রিজ হোক, মানে যে কোনো বড় বড় স্ট্রাকচার হোক, এগুলো কিন্তু ভাঙা গড়ার মধ্য দিয়ে কিন্তু চলছে, এবং সেটা আমাদের মারা যাওয়ার আগ পর্যন্ত জিনিসটা চলতে থাকবে। রাইট, ভাঙা গড়া, এটা রাস্তা করা বা এগুলো স্ট্রাকচার তো আসলে অনেক হিউজ একটা জিনিস। তো এটার ব্যাপ্তিটা শুধু আমাদের দেশে না, এটা আমাদের মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। রাইট, তো দ্যাটস ওয়াই আর কি বাবা বললো যে ওকে ফাইন, তুমি ইঞ্জিনিয়ার হও, বাট তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো। দ্যাটস ওয়াই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং আমি পড়েছি। এবং তো এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন, জি, তো তখন ওই যে বলছেন যে লেডি ইঞ্জিনিয়ার কম, খুব স্বাভাবিকভাবেই ইউনিভার্সিটিতেও তো নিশ্চয়ই লেডির সংখ্যা কম ছিল, আপনার সহপাঠী। তো তখন কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? হ্যাঁ, তখন তো আসলে চ্যালেঞ্জ কি, যে এটা আপনি ভালো বলেছেন, যে আমি দেখেছি যে আমি তো আসনা থেকে পড়েছি, তখন দেখা গিয়েছে যে ছেলের সংখ্যাটা বেশি, মেয়ে হচ্ছে আমাদের ব্যাচে হাতে গোনা 10 জন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের হয়েছে কি, যে তার মধ্যে আমাকে টিকে থাকতে হয়েছে এবং ভালো রেজাল্ট করতে হয়েছে, এবং আল্লাহর রহমতে আমি ভালো রেজাল্ট করে পাশ করেছি। এটা আমার সফলতা। এরপর বুয়েট থেকে মাস্টার্স করেছি? জি, আমি আসনা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি বুয়েটে মাস্টার্স করেছি স্ট্রাকচারাল ডিজাইনের উপরে। ওকে, ফাইন। সো তারপরে তো শুরু হলো ক্যারিয়ার, রাইট? জি। এই ক্যারিয়ারের সম্পর্কে মানে শুরুটা কোথা থেকে হলো? আচ্ছা, আমার ফার্স্টে ক্যারিয়ারটা আসলে আমি গ্র্যাজুয়েশনের পরে আমি যেহেতু চাচ্ছিলাম যে আমি জানি শিখতে পারি, আমার যেহেতু আগে থেকে শেখার একটা স্পৃহা ছিল, যে স্ট্রাকচারের উপরে আমি যেহেতু বেস আমার মেজর, তো আমি চাচ্ছিলাম যে যেটা আমরা এক্সপার্ট হব। গতানুগতিক আমরা যে ভার্সিটিতে পড়ে আসি সেটা এবং প্র্যাকটিক্যাল লাইফের মানে প্র্যাকটিক্যালি আমরা যেটা ফেস করি পুরো টোটালি ডিফারেন্ট। তো আমি ওই জন্য চেয়েছিলাম যে একটু প্র্যাকটিক্যালিও শিখবো, প্লাস হচ্ছে কীভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো সেজন্য আর কি আমি ডক্টর বসুনিয়া স্যারের আন্ডারে আমি কি বলবো যে কাজ করা শুরু করেছি। এটা একটা আমার কাছে ব্লেসিং মনে হয়। সেই সাথে ডক্টর বসুনিয়া স্যার আছেন, ইঞ্জিনিয়ার কিশোর কুমার শিকদার স্যার আছেন, সাজিদুর রহমান স্যার আছেন। এই 3 জন স্যারের অবদান আমার জীবনে অনেক, এবং এদের কথা আমি ভুলতে পারবো না। কারণ আমার যে মূলত শিক্ষানবিশ, মানে আমি যে শিক্ষা গ্রহণ করেছি স্ট্রাকচার বিষয়ে ওনাদের কাছে, এবং ডক্টর বসুনিয়ার কথা তো সবাই জানে, আমাদের দেশব্যাপীও জানে, বিদেশেও জানে, মানে ওনার কথা না বললেই নয়। উনি আমাকে যেভাবে শিখিয়েছে, এবং আল্লাহর রহমতে একটা আমি বলবো যে আই এম ব্লেসড, যে কিভাবে একটা স্ট্রাকচার কিভাবে মানে এত বড় স্ট্রাকচার, কমপ্লেক্স হোক আর যেটাই হোক, কিভাবে পারা যায়। স্ট্রাকচার তো শুধু দাঁড়ানোর কথা না, স্ট্রাকচার তো মানে আসলে আমি আমার দৃষ্টিতে স্ট্রাকচার 3টা ভাবে দেখি। একটা হচ্ছে এটার প্ল্যানিং, জি, তারপরে হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন, অ্যান্ড দেন লনজিভিটি বা সাস্টেইনেবিলিটি। এই যে মানে এই 3টা ভাগেই কিন্তু একজন ইঞ্জিনিয়ারের যথেষ্ট পরিমাণ আমি কি বলবো তার অবদান থেকে যায়। জি, অবশ্যই। তো এই যে কাজটা করতে যান, মানে সাইটে গেলেন, প্রথম তো প্ল্যানিং, তো স্যার যখন শুরু করলেন, তো মানে এই প্ল্যানিং করতে গিয়ে স্যারের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোটা কোনটা শেখা হলো? স্যারের কাছ থেকে যে সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে ডিজাইনিং। আচ্ছা, ডিজাইনিং, হাউ টু ডিজাইন, এবং ইকোনমিক ডিজাইন। মানে আমি কথার কথা যে আমি যদি ওভার ডিজাইন করি, আমি কি করছি, আমি ক্লায়েন্টের কিন্তু বরবাদ করে দিচ্ছি, এক কথায় বলতে গেলে যে বরবাদ করে দিচ্ছি। এটা করা যাবে না। আমাকে ইকোনমিক হতে হবে, ইকোনমিক ডিজাইন করতে হবে, খুব ভালোভাবে ডিজাইন করতে হবে জিনিসটাকে, যেন সেটা ইমপ্লিমেন্টটা ভালো হয়, এবং এটা আউটপুটটা জানি ভালো হয়, এবং এটা জানি ভেঙে না পড়ে সাস্টেইনেবল হতে হবে। এবং সেটা আমাদের
যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী ওকে অবশ্যই সেটা হতে হবে, যেটা গেজেটেড হয়েছে 2020-তে, সেই অনুযায়ী হতে হবে। আগের কোড অনুযায়ী কিন্তু হবে না। বাংলাদেশে কিন্তু কোডটা কিন্তু চেঞ্জ হয়েছে। অনেকে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে আগের কোড ইউজ করে, বাট আগের কোড এবং এখন রিসেন্ট যে কোডটা হিউজ ডিফারেন্স। এবং এই এখনকার যে কোডটা, এটা কিন্তু আর্থকোয়েক বলেন, উইন্ড বলেন, সব কিছু ঠিকমতো অ্যানালাইসিস করেই করা হয়েছে। সো এইটা আসলে ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ক্ষেত্রেও ঠিক যে সার্বক্ষণিক আমাদেরকে একটা লার্নিং এর মধ্য দিয়ে থাকতে হয়, অবশ্যই, কারণ যখন যে চেঞ্জটুকু আসে সেই চেঞ্জটুকুকে যাতে আমরা ভালো মতো অ্যাডাপ্ট করতে পারি, রাইট? জি জি অবশ্যই। তো এই যে আপনি কাজ করছেন, তারপরে আপনি একদিন গল্প ছলে আমার সাথে বলেছিলেন ওই যে প্রথমে আপনি হাতে কলমে শিখেছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, আমি এটা একটু বিস্তারিতভাবে বলতে চাই যে আমার প্রথমে যখন আমি স্যারের আন্ডারে কাজ করা শুরু করেছিলাম, তখন স্যার আমাকে প্রথমে বলেছে যে তুমি যেটা শিখেছো, মানে তোমার ভার্সিটি লাইফে যেটা শিখেছো, তুমি এই 10তলা বিল্ডিংয়ের মানে একটা প্ল্যান দেখিয়ে বলেছেন, অবশ্যই তো প্ল্যান আমাদের আছে, তো ওটা দেখে বলছেন তুমি যেটা শিখেছো সেটা তুমি করে নিয়ে আসো। মানে স্যার কি দেখতে চেয়েছেন যে আমি কতটুকু শিখেছি, কিভাবে শিখেছি, এবং আমি আমার ওই ভার্সিটির পড়াটাকে আমি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। ওকে, তো সেই হিসেবে স্যার বলছে যে, মানে আরেক স্যার বলছে যে তো তাহলে অনেক টাইম লাগবে। তখন ডক্টর বসিনা স্যার বলছে যে লাগুক টাইম, আমি দেখতে চাই কিভাবে ওর মানে বেসিকটা ওর ক্লিয়ার কিনা। মানে একটা জিনিসে তুমি স্যার বলছে যে তোমার বেসিক যদি না ক্লিয়ার থাকে, তুমি কখনোই সেটা নিয়ে তুমি উন্নতি করতে পারবে না। সেই হিসেবে যাবে না, হ্যাঁ, মানে উন্নতি করার সামনে আগানো যেটা হোক, মানে একটা জিনিসে ডেপটা না ঢুকলে আমি আসলে জিনিসটাকে আগাতে পারবো না। ভাষা জিনিস থাকলেও সেটা নিয়ে কিন্তু ডিজাইন করা যাবে না। তারপরে কি হলো? তারপরে আমি ভালো করে সুন্দর করে আমি ডিজাইন মানে করে স্যারকে দেখালাম, এবং এটা টাইম লাগে করে এসেছেন সেরকম ভাবে করলাম। তারপরে স্যার আমাকে বলছে ওকে ফাইন, তাহলে আমি এখন তোমাকে শিখাবো যে কিভাবে খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে প্র্যাকটিক্যালে, যেহেতু আমরা তো শিখেছি একটা আমরা কি এক্সাম দিতাম কি একটা 3 ঘন্টা টাইমের, তো সেই 3 ঘন্টা টাইম যদি মানে বিবেচনা করতে চাই, তাহলে তো বিল্ডিং আমার তুলবেই না, বিল্ডিং এর ডিজাইন করাই শেষ হবে না। তখন স্যার বললেন ইলাবোরেট আমি যদি ডিজাইন করি, তখন স্যার বললেন যে আমি এটাকে শর্ট টেকনিকে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যাতে তুমি খুব ভালোভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারো। তখন স্যার আমাকে শিখালেন, এবং তখন থেকে স্যার যখন বললেন যে না ওকে ফাইন, তোমার বেসিকটা তোমার ক্লিয়ার আছে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি তাহলে এটা এভাবে ইমপ্লিমেন্ট করো, তুমি পারবা। তখন আর কি ধীরে ধীরে, শুধু একদিনে তো না, এটা আসলে কয়েক বছরের সাধনা বলতে গেলে, ধীরে ধীরে প্রত্যেকটা প্রজেক্ট, কারণ আমি দেখেছি যে স্যারের কাছে অসংখ্য মানে কঠিন প্রজেক্ট বলতে যেটা না বলেই নয়, যে এটা সহজ প্রজেক্ট, আমি কাউকে ছোট করছি না, সহজ হোক কঠিন হোক সব প্রজেক্টই কিন্তু আমার সমানভাবে ফোকাস করে আমার করতে হবে ডিজাইন, এবং এইটা কিন্তু আমি স্যারের কাছ থেকে শিখেছি। মাইশা, এই যে আপনি আস্তে আস্তে কাজ করা শুরু করলেন, এই কাজের মধ্যে আপনার মতে কোন কাজটা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? আচ্ছা, আনন্দ দেওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে অবশ্যই শিখার যে ব্যাপারটা, কারণ হচ্ছে একটা বড় স্ট্রাকচার হোক, আমার কিন্তু এখন প্রথমে যেটা আমি স্টার্ট করেছিলাম সেটা কিন্তু 10তলা বিল্ডিং দিয়ে, ওকে, বাট ধীরে ধীরে কিন্তু আমার যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমি 20তলা 25তলা এটাও আমি কিন্তু করেছি। আপনি 25তলা কোথায় করেছেন? এটা হচ্ছে পিএটিসি যে বিল্ডিংটা, সেটা পিএটিসি বাংলাদেশ পিএটিসি যেটা বিল্ডিং আছে সাভারে, আচ্ছা, তো ওই বিল্ডিংটার আর কি, ওটা 25তলা, 2টা বেসমেন্ট আছে, আর হচ্ছে আরেকটা বিল্ডিং আছে এশিয়ার ইসলাম সেন্টার। এই যে আপনি 25তলা আগে সাভারেটা শুনেন, এটার যে 2টা বেসমেন্ট প্লাস হচ্ছে 25তলা বিল্ডিং, এটার টোটালটাই আপনি স্ট্রাকচারাল ডিজাইনটা নিজে সলভ করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ ডক্টর বসুনিয়া স্যার। বাট ইউ হ্যাভ ডান ইট বাই ইয়োরসেলফ। ইয়েস। এখন কি ওটা ইমপ্লিমেন্টেড হয়েছে? এটা এখন কনস্ট্রাকশন চলছে। আচ্ছা, এখন মনে হয় 18তলার মধ্যে আছে। ওকে, তো এটা আমার সাইট ভিজিটও আমি যাই মাঝে মাঝে, রেগুলার আমার যেতে হয়, যেহেতু আমি এটা ডিজাইনার হিসেবে। তো আর তারপরেরটা, আর এটা হচ্ছে এশিয়ার ইসলাম সেন্টার, এটা প্রায় হয়ে গিয়েছে, এটা 21তলা, আর হচ্ছে 3টা বেসমেন্ট। ওকে, এটা মহাখালীতে আছে। ওকে, তো আল্লাহর মতে এটা হয়েছে, আরও আছে। আর সিলেটে আমি একটা প্রজেক্ট করেছি, এটা ফিমেল হোস্টেল, 10 স্টোরিড। তো ওইটা যেহেতু এটার ব্যাপারে আমি বলতে চাই যে এটা একটু কনসার্নড ছিলাম, কারণ কি সিলেট একটা হাই রিস্কি একটা আর্থকোয়েক জোন। আচ্ছা, মানে অ্যাকর্ডিং টু আওয়ার নিউ কোড,
বিএনবিসি যেটা বলেছি এটা অনেক হাই রিস্কে একটা ইয়াতে, তো সেই হিসেবে আমার কিন্তু যখন ডিজাইনটা করতে হয়েছে তখন সেই সব ফ্যাক্টরগুলো কিন্তু বিবেচনা করে আমার সেটা অ্যানালাইসিস করতে হয়েছে, ইভেন আমার যে ডিটেইলিংটা করতে হয়েছে সেটা কিন্তু যে আর্থকুয়েক রেজিস্ট্যান্স ইয়েটা করার জন্য যেরকম ফুল ডিটেল করা হয় সেটা মানে আমার করতে হয়েছে, এবং সেটা ভিজিটে আমার যাওয়া সম্ভব না হলেও আমি কিন্তু ওভার ফোনে হোক আমি কিন্তু মানে ব্যাপারটা জিজ্ঞেস করি যে এটা কি ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। ওকে, মানে যেটা হচ্ছে যে আপনি সিলেটে যখন গিয়েছেন তখন আপনার প্রথম মানে ফোকাস ফ্যাক্টরটা ছিল হচ্ছে বা কনসিডারেশন ছিল যে ওইটার হচ্ছে যে আর্থকুয়েক প্রবণ এলাকা ওটা, রাইট? সো নিশ্চয়ই আপনি আপনার স্ট্রাকচারে সেরকম আপনি ওই সিসমিক ইয়াটা চিন্তা করে নিয়েছেন, ইম্পর্টেন্স ফ্যাক্টরটা যেটা আছে সাথে কিন্তু উইন্ডোর একটা ইফেক্টটা আছে। আচ্ছা, বাট ওই এরিয়াতে হচ্ছে আর্থকুয়েকের যে রিস্কটা সেটা বেশি, সেই অনুযায়ী আমাদের নতুন কোড অনুযায়ী আগের কোডে কিন্তু অত ছিল না, বাট যেহেতু আমাদের গেজেটেড হয়েছে 2020 বিএনবিসি 2020 সেই হিসেবে আমাদের কিন্তু জিনিসটা করতে হয়েছে, ডেফিনেটলি ওইটাকেই আমাদের ফলো করতে হবে, রাইট? ওকে, সো ওইটাও কি কাজ চলছে এখনো? জি, ওইটা এখনও কাজ চলছে। তো আমার ওইটা সবসময় রেগুলার ভিজিট করা হয় না, যেহেতু ওটা আন্ডারে আলাদা একটা কন্ট্রাক্টর সেট করে দিয়েছে, বাট আমি গিয়েছিলাম ওভারফোন, এবং ওভারফোন আমি তো শুনি, প্লাস আমি একবার ফার্স্টে গিয়েছিলাম এবং আমি যাবো ইনশাল্লাহ নেক্সট মান্থে আমার যাওয়ার ইচ্ছা আছে। তো এই যে এর মধ্যে সবচেয়ে যেটা আপনি এনজয় করেছেন সেটা সম্ভবত ওই যে মহাখালীরটা, রাইট? জি জি জি। তো এই যে আপনি কাজ করলেন, এখনো করছেন, ভবিষ্যতে আসলে আপনার প্ল্যানটা কি? আপনি কি করতে চান ভবিষ্যতে এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে প্রফেশনটা নিয়ে, এটা আপনি মানে কি স্বপ্ন দেখেন? আচ্ছা, আমার স্বপ্নটা হচ্ছে যে আমি যেহেতু অ্যাজ এ স্ট্রাকচারাল ডিজাইনার একজন ফিমেল, আমি চাই যে আমার মতো জানি অনেক মেয়ে এই লাইনে আসুক, কারণ আমি দেখেছি যে আপনার চাওয়া, হ্যাঁ, কিন্তু আপনি চাওয়াটা আমরা পরে শুনবো। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি নিজে আসলে কি করতে চান? আমি যেভাবে আমি এখন ডিজাইন করে দিয়েছি এবং এটাকে আমি ধারাবাহিকভাবে আমি বজায় রেখে দেশ বিদেশে আমি আমার নাম মানে বলতে চাই যে না, অ্যাজ এ ফিমেল ইঞ্জিনিয়ার আই ক্যান ডু। তখন তো আর ব্যাপারটা এখনো মানে প্রফেশনের তো আসলে কোনো জেন্ডার হয় না, রাইট? মেল ফিমেল থাকে না। সো ইউ আর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং ইউ আর নুসরাত নূর মাইশা, তো এখানে আর কোনো জেন্ডার থাকবে না। কিন্তু আপনি যেটা আপনার কথা থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমরা অদূর ভবিষ্যতে আমরা ডক্টর বসুনিয়া স্যারের মতন ওরকম আমরা কি পাবো? আমি ইনশাআল্লাহ আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি আমার মনের কথাটা বলে দিয়েছেন যে ডক্টর বসুনিয়া এটা একটা টাইটেল, রাইট? ইটস আ টাইটেল। হ্যাঁ, মানে দেশ বিদেশে সবাই এই নামেই কে না চিনে। আমি চাচ্ছি যে ফিমেল ডক্টর বসুনিয়া হতে, আমি জানি না কত পারবো, বাট এটা আমার ইচ্ছা, ইনশাআল্লাহ দেখা যাক। আমরা দোয়া করছি। আপনি ফিমেল ডক্টর বসুনিয়া হওয়ার দরকার নাই, ফিমেল নুসরাত নূর মাইশা, আপনি ডক্টর নুসরাত নূর মাইশা হন, ওইটাই ঠিক আছে আমাদের কাছে, ঠিক আছে? আপনাকে মানে মেল ফিমেল দ্বারা আসলে আমরা আইসোলেট করতে চাচ্ছি না। যাই হোক, এখন আমরা যেটা জানতে চাই মাইশা, যে আপনি তো ধরেন আপনার ছোটবেলার গণ্ডি পেরিয়ে আপনি এখন আসলে এমন একটা সিচুয়েশনে, এমন একটা পর্যায়ে আছেন যেখানে আপনি এখন ভবিষ্যতে স্বপ্ন দেখেন যে আপনাকে আপনার এই কাজের মাধ্যমে আপনি দেশ বিদেশে পরিচিতি পাবেন। কিন্তু আপনার এই যে বলছেন বারবার, আপনি কিন্তু একটা জিনিস ফোকাস করছেন যে ফিমেল ফিমেল ফিমেল, হ্যাঁ? সো আপনার ভিতরে ওই আর্টসটা আছে যে আমাদের দেশের মেয়েরা এগিয়ে আসুক। সো এই যে আমাদের দেশের মেয়েরা কিভাবে আপনার মতো প্রফেশনে এগিয়ে আসবে, ওই সাহসটুকু কি আপনি তাদেরকে বলবেন কিছু, মানে কিভাবে আসবে? জি, এটার জন্য প্রথমত মেয়েদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে যে না আমি কি হতে চাই, একটা লক্ষ্য স্থির থাকতে হবে। এখানে অনেক চ্যালেঞ্জ আসছে। আমি যেমন আরেকটা কথা আমি চ্যালেঞ্জের কথা বলতে চাই যে জেনারেলি ফিমেল স্ট্রাকচারাল ডিজাইনার কিন্তু আমাদের সমাজে এখনও কিন্তু অ্যাকসেপ্ট করে না, এবং আমি নিজেও এটা চ্যালেঞ্জেস মানে ফেস করেছি। তারা মনে করে যে একজন মেয়ে ডিজাইনার ও কি পারবে আদৌ ভালো করে ডিজাইন করতে পারবে, মানে তারা কনফিডেন্স পায় না। কিন্তু আমি যে শিখে বা আমি যে আমার বুদ্ধিটাতে কাজের আগে আমি ডিজাইন করতে পারি, আমি কিন্তু রাজুকে ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার, সো আমাকে ইনস্টিটিউট করেছে, তার মানে আমার নিশ্চয় যোগ্যতা আছে। এবং এই জিনিসটা অনেক ক্লায়েন্টরা বা অনেক আমাদের দেশে, আমি বলবো না, আমি বুঝি না কেন আমাদের সমাজের পার্সপেক্টিভটা ওরকম হয়ে গিয়েছে যে এরা বিশ্বাসই করতে চায় না যে একটা মেয়ে ডিজাইনার হিসেবে পরিচিতি পেতে পারে।
ওই যে আপনি এগিয়ে এসেছেন, আপনি এটা এখন এস্টাবলিশ জি করছেন। আমি এটাই চাচ্ছি যে আমার মতো জানি অনেক মানে ফিমেল ইঞ্জিনিয়ার, লেডি ইঞ্জিনিয়ার যারা, তারা জানি এগিয়ে আসে, তারা সাহস নিয়ে এগিয়ে আসে এবং তাদেরটা জানি ফোকাসড হয়। কারণ মেয়েদেরটা জেনে দেখা যাচ্ছে যে ফোকাসড হয় না। আমি যেমন বলেছি ডক্টর বসিনা স্যার, উনি তো মেল, ওনারটা ফোকাসড হয়েছে, বাট কজন ডক্টর বসিনার মতো ফিমেল আছে? না, মেবি এটা হতে পারে যে ডক্টর বসুনিয়ার মতন এইভাবে একনিষ্ঠভাবে কাজও অনেকে করেনি, বা মেয়েদের অনেক প্রতিবন্ধকতা আছে, জি জি রাইট, প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে, এটা হতেই পারে। তবে আমি আপনার সাথে আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের দেশের মেয়েরা আসলে এগিয়ে আসবে এবং তারা আসলে সাহসিকতার সাথে আপনার মতো চ্যালেঞ্জ মোকাবেলা করবে। জি জি অবশ্যই মোকাবেলা করবে, ঠিক আছে। তো এখন আমি আপনার কাছে যে একটা ছোট্ট প্রশ্ন চলে আসলো, যে আপনি বললেন যে আপনি রাজুক এনলিস্টেড ইঞ্জিনিয়ার। জি জি, এই রাজুক এনলিস্টমেন্টের জন্য কি করতে হয়? রাজুক এনলিস্টেড ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ফার্স্টে আমাদের এটা কোডেও বলা আছে যে একজন ইঞ্জিনিয়ার কতটুকু মানে কী পরিমাণ এক্সপিরিয়েন্স হলে সে এনলিস্টেড হতে পারবে। তো সেটা আইবির আন্ডারে বিপিআরবি যে মানে ভাইভা নেন, তারপরে এক্সাম নেয়, এক্সাম অ্যান্ড ভাইভার করে মানে ফেস করে আমার কিন্তু এনলিস্টেড হতে হয়েছে। মানে আপনাকে একটা এক্সাম প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এই যে আপনি এখন রাজুক এনলিস্টেড ইঞ্জিনিয়ার, আপনি এটার মধ্যে এই যে এনলিস্টেড মাধ্যমে আপনি সুবিধাটা কি পান? মানে এনলিস্টেড মাধ্যমে সুবিধা কি, যে আমি ঢাকা শহরের মধ্যে আমি যে কোনো মানে জায়গায় আমি যখন ডিজাইন করব আমার তো সই লাগবে। এটা কিন্তু এনলিস্টেড হওয়া মানে হচ্ছে সে একটা মানে হচ্ছে যে এই ডিজাইনটা আপনার করা এবং আপনি এটার কাস্টডি। জি, So you are signing. I can sign. You can sign. Okay. I can sign. So এই যে এনলিস্টমেন্ট, এটার মাধ্যমে কি আপনি আরো যে আছে সে ফর এক্সাম্পল সিডিএ, কেডিএ, আরডিএ, এগুলোতেও কি আপনি এনলিস্টেড হতে পারেন? জি অবশ্যই হতে পারি, কারণ আমি যেহেতু রাজুকের এনলিস্টেড হয়েছে আমি এটা এনলিস্টেড হতে পারি এবং ওখানেও কাজ করতে পারি। তবে সেজন্য সিডিএ, কেডিএ এ থেকে আমার এনলিস্টেড হতে হবে। পরীক্ষা দিতে হবে আবারও? নো, পরীক্ষা দিতে হবে, বাট জাস্ট ওদের সাথে এনলিস্টমেন্ট মানে এনলিস্টেড যাতে হতে পারে সেজন্য আমাকে যোগাযোগ করতে হবে এবং ওখানে তাদেরকে বলতে হবে আসলে ওখানে তাদের ওই ইয়েতে এনলিস্টেড হতে হবে, বাট ইউ ডু নট হ্যাভ টু ফেস দ্য এক্সাম। নো। ওকে ফাইন। আপু, অনেকক্ষণ কথা হলো, আমরা এবার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার এখন বিটিআই দ্য স্টেলার ওমেন সিজন 2 নিয়ে আসলে আমরা একটু কথা বলবো, যে এই যে আপনি বিটিআই দ্য স্টেলার ওমেন সিজন 2 এর উইনার হলেন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে, তার জন্য আপনাকে অভিনন্দন। এবং আমি আপনাকে বলবো যে এই ব্যাপারে আপনার অনুভূতিটা বলবেন, পাশাপাশি আমাদের যে আজকের মেয়েরা আছে যারা আসলে আপনার মতো এই ফিল্ডে বা আরও চ্যালেঞ্জিং ফিল্ডে কাজ করছে, তারা কিভাবে এগিয়ে আসবে তাদের জন্য একটা মানে কি বলবো যে ইন্সপিরেশনাল একটা কথা বলবেন। প্রথমেই আপনার অনুভূতিটা শুনতে চাচ্ছি। আমার অনুভূতি অবশ্যই আমি খুব খুশি, কারণ এরকম একটা প্ল্যাটফর্মে আমার মতো মেয়েকে, একটা সাধারণ মেয়েকে মানে সুযোগ করে দেওয়া এবং আমাকে ফোকাসড হওয়া, এটা একটা মানে এটা বিরাট পাওয়া আমি বলতে পারবো। এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ বিটিআই দ্য ডেইলি স্টারে, অ্যান্ড অলসো দীপ্ত টিভি যেহেতু এটার প্ল্যাটফর্ম, তো এর মাধ্যমে যে আমাকে দেখতে পাচ্ছে মানুষ বা দেখতে পাবে, এটা একটা খুবই একটা কি বলবো জানতে পারছে, এটা খুবই আমার কাছে খুবই আনন্দদায়ক অবশ্যই। সো আর আমাদের যে আজকের মেয়েদের জন্য আপনি ইন্সপিরেশনাল কিছু? আজকের মেয়েদের জন্য আমি বারবার যেটা বলছি যে আমি যেরকম সাহস করে এগিয়ে এসেছি, মেয়েদেরকে অবশ্যই সাহস করে এগিয়ে আসতে হবে, তার না হলে কিন্তু তারা পারবে না। এবং শেখার যে আগ্রহটা সেটা অবশ্যই থাকতে হবে, কারণ মানুষ কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত শিখতে থাকে। শেখার আগ্রহ থাকতে হবে, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা জানতে হবে, এবং প্রতিবন্ধকতাকে তা জয় করতে হবে, তবেই একটা মেয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সমাজের মানুষ নানাভাবে অনেকভাবে তাকে মানে কি বলবো যে পিছু টান বলে না, যে তাকে পিছে টানবে, বাট সেটাকে মানে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এইটাই আসলে মেইন কথা। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন। আমি এখন আজকে এখানে বিদায় নেব। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। শুধু দর্শক, আজ এ পর্যন্তই। আমরা বিটিআই দ্য ডেইলি স্টেলার ওমেনের উইনার, ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে উইনার নুসরাত নূর মাইশার সাথে কথা বলছিলাম। আমরা আশা করব আমাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন ক্যাটাগরিতে যেই মেয়েরা পর্দার আড়ালে থেকে কাজ করছেন তারা এগিয়ে আসবেন, তাদের নিজেদেরকে রেজিস্টার করবেন, বা যারা মনে করছেন আপনার আশেপাশে ছড়িয়ে আসে এরকম প্রতিভা সম্পন্ন নারী, তাদেরকে নমিনেট করবেন আমাদের এই ইনিশিয়েটিভটাতে রেজিস্টার করার জন্য।
আমাদের ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে 12টা ক্যাটাগরিতে 12 জন মহিলাকে 12 মাসে কিন্তু রেকগনিশন দিচ্ছি। আপনিও এগিয়ে আসুন, হয়ে যাবেন আগামী পর্বের উইনার। ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।